বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের ডাক্তার শিক্ষক অনুষ্ঠান নিয়ে। আমাদের আজকের অতিথি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড আইসিইউ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খায়রুল বাশার স্যারকে নিয়ে। স্যার, স্টুডিওতে আসার জন্য আমাদের মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমিও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমাকে একটি সুন্দর একটি অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। সুধী শ্রোতা দর্শক, অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া এবং আইসিইউ এই তিনটার সমন্বয়ে সারা বিশ্বের বিভিন্ন রকমের শল্য চিকিৎসা থেকে শুরু করে পেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের প্রতিটি মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থা যেটা থাকে সেই সেবা এনারা দিয়ে থাকেন। কিন্তু আমরা সিনেমায় যখন দেখতে পাই লিপ সিঙ্গার হিসেবে নায়ক যখন গান গায়, কিন্তু নেপথ্যের ব্যক্তিটি কিন্তু গায়ক বা গায়িকা। তেমনিভাবে নিরবচ্ছিন্নভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন এই বিভাগটি, যার প্রধান হিসেবে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের প্রধান হিসেবে আছেন। কাজেই আমাদের এই সমস্যা কোথায় হয় এবং এর কাজই বা কী এবং এটা বিভাজিত আছে কি না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা জানি কোনো শল্য চিকিৎসা বা অপারেশন অথবা দেখা যায় অস্ত্রোপচারের ক্ষেত্রে যে ব্যক্তিবর্গগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যান, তাদের অবদান রেখে যান, সেই ব্যক্তিরাই হচ্ছেন আজকের অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে সমাজে পরিচিত। আমরা এই শব্দটা জানি, কিন্তু ওনাদের কাজকর্ম একটা ব্যক্তির অপারেশন করতে গেলে তার পূর্বেই তার কোনো কমপ্লিকেশন বা কোনো সমস্যা আছে কি না, সেটা অপারেশন যোগ্য কি না, এই সমস্ত বিষয়গুলো আমরা যেটা প্রি অ্যানেস্থেটিক চেক আপের মাধ্যমে যারা করেন তারা হচ্ছেন আজকেরই প্রধান অতিথির বিভাগ। এবং তারা অনেক ক্ষেত্রে তাদের নাম আমরা বিচ্ছিন্নভাবে নানাভাবে বিভিন্নভাবে উচ্চারিত করে থাকি, কিন্তু তাদের যে কর্মকাণ্ড এই যে অপারেশনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সার্জন মহোদয় যখন বলবেন ঠিক আছে এবং ওনারা যখন ঠিক আছে, এই সমন্বিতভাবে একটা অপারেশন বা শল্য চিকিৎসা হয়। এবং পরের অংশ সার্জন চলে গেলেও পরবর্তী পর্যায়ে তাদের জ্ঞান ফেরানো থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু তাদের কাছে। বিশাল একটা কর্মযজ্ঞ নিয়ে আমাদের এই বিভাগটি কাজ করে থাকেন। তো আজকে স্যারের কাছে আমরা শুনবো এই বিষয়টি নিয়ে। তো স্যারের কাছে প্রশ্ন, অ্যানেস্থেসিয়া এখন আর অজ্ঞান করা বা অবশ করার মধ্যে সীমাবদ্ধ নেই, এর বিভিন্ন বিভাজনে বিভক্ত হয়ে গেছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি একটু বলেন। ধন্যবাদ স্যার। আসলে আমাদের সাবজেক্টটা অ্যানেস্থেসিওলজিস্ট, আমাদের পদটা এটার মধ্যে তিনটা জিনিস লুকায়িত। একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, আর হচ্ছে অ্যানালজেসিয়া এবং ইন্টেনসিভ কেয়ার। তিনটা। জি স্যার। একজন অ্যানেস্থেসিয়া মানে সে তিনটা জিনিসই সে পারে। তারপরেও তিনটার মধ্যে থেকে কেউ কোনো দিকে ভাগ হয়ে যান। কেউ অ্যানেস্থেসিয়াতে উনি প্রেফার করেন যেতে, কেউ যাচ্ছেন অ্যানেস্থেসিয়া মানে পেইন যাচ্ছেন ওদিকে, কিংবা কেউ আইসিইউতে চলে যাচ্ছেন। এখন অ্যানেস্থেসিয়া স্যার আমাকে অনেক কথা উনি স্যার বলে দিয়েছেন। এটা একটা আমি বলবো যে জীবনের মৃত্যুর অবস্থা থেকে ফিরে আসা। কারণ অ্যানেস্থেসিয়া তিনটা জিনিস সমন্বয়। একটা হচ্ছে যে জেনারেল অ্যানেস্থেসিয়া, একটা হচ্ছে রিজনাল অ্যানেস্থেসিয়া, একটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ব্লক দিয়ে থাকি আমরা। তো জেনারেল অ্যানেস্থেসিয়াতে আবার দুইটাভাবে কাজ করা হয়। একটা হচ্ছে যে আমাদের পেশেন্টকে টোটাল সম্পূর্ণ অচেতন করে ফেলা হয় এবং তার নিজের কোনো কন্ট্রোল থাকে না। মেশিনের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়, মুখে একটা পাইপ শ্বাসের পাইপ ঢোকানো হয়, ওখান দিয়ে অক্সিজেনকে দিয়ে তা ওনাকে বাঁচিয়ে রাখা হয় এবং অনেক ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এবং যখন অপারেশনটা শেষ হয়ে যায়, স্যার বলেন যে অপারেশন শেষ হয়ে গিয়েছে, তখন ওষুধ প্রয়োগের মাধ্যমে ওনাকে আবার জ্ঞানটা ফিরিয়ে নেওয়া হয়। আর এর আগেও একটা কাজ করা হয়, আমি একটু পরে বলছি। তারপর একটা পোর্শন গেল। আরেকটা হচ্ছে যে পেশেন্টকে শুধু মুখে আমাদের শ্বাস নিতে টিউব না দিয়ে আমাদের সেরার মাঝে কিছু ওষুধ দিয়ে অচেতন করে ঘুম পাড়িয়ে ফেলা হয়, তারপর অপারেশন করা। এটা জেনারেল অ্যানেস্থেসিয়ার ধরন। আরেকটা হচ্ছে রিজনাল অ্যানেস্থেসিয়া, মানে রিজন মানে কোথাও কোথাও ব্লক করে। যেমন আমরা বলছি, যেমন সবাই ভালো বুঝি যে সিজারের ক্ষেত্রে সিজারের ক্ষেত্রে কোমরে সুই দেয়, ইঞ্জেকশন দেয়, এটা কমন টার্ম। এটা কি বলে, এটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বলা হয় বা সাব অ্যারাকনয়েড ব্লক বলা হয়। তো এখানেও একটা রিজনাল অ্যানেস্থেসিয়া, এখানে আমরা এটা স্পাইনাল দিয়ে থাকি বা ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি। এটা একটা আমাদের। আর হচ্ছে আমাদের বিভিন্ন ব্লক, যেমন রিস্ট ব্লক দিয়ে আমরা, অ্যাঙ্কেল ব্লক দিচ্ছি আমরা, শোল্ডার অপারেশন দিয়ে ব্লক দিচ্ছি, ব্র্যাকেট বক্সের ব্লক দিচ্ছি দিয়ে অপারেশন করি। এটা হচ্ছে আমাদের অ্যানেস্থেসিয়া একটা মোটামুটি হালকা একটা পোর্শন। দ্বিতীয়ত হচ্ছে অ্যানালজেসিয়া। এটা কি জিনিস? এটা হচ্ছে পেইন। অ্যানালজেসিয়া মানে পেইন।
পেন এখন পেনটা কি আমরা কি কাজ করি, আমাদের কাজটা হচ্ছে যে আমাদের ক্রনিক পেইন নিয়ে কাজ করা। এখন আমাদের তো একটা প্রশ্ন আসতেই পারে, পেন তো অনেকে দেখছেন, অর্থোপেডিক্স দেখছেন, নিউরোসার্জন দেখছেন, নিউরো মেডিসিন দেখছেন, আবার অনেকে আমাদের ফিজিক্যাল মেডিসিন দেখছেন। তো আপনাদের এখানে কার্যকালটা কোথায় বা কার্যক্ষমতা কোথায়? তা আমরা বলি যে আমরা পেনে কাজ করি, ক্রনিক পেনে, যে পেনটা সাধারণত রুগীরা ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, পেশেন্টের ফিজিক্যাল থেরাপি দিয়ে ভালো হচ্ছে না, ওইখানে আমরা কাজ করি। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে আমাদের একটা পেন জেনারেটরকে বের করা, কোথায় এটা উৎপত্তি, ওইখানে আমরা ইন্টারভেনশন করি, মানে চিকন চামড়া অবশ করে চিকন সুই দিয়ে ওই জায়গাটা আমরা ওষুধ দিই। আমি একটা মজার কথা বলতে চাই যে আমাদের মায়োফেশিয়াল পেন সাধারণত অনেকে পিঠে ব্যথায় ভুগেন, সার্জন বা যে মেডিকেল ডাক্তার আছেন উনি এমআরআই করেন, এক্সরে করেন, কিছু পাচ্ছেন না। কিন্তু আমরা যখন দেখি টেস্ট করে দেখি যে এটা মায়োফেশিয়াল পেন, জাস্ট ওইখানটার মধ্যে আমরা একটা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা ওইখানটা একটা যদি হাইড্রোডিসেকশন করে দিই বা পোলোথেরাপি দিয়ে দিই, হি অর শি ইজ কিওর। শি বললাম এই কারণে এটা মোর ইন ফিমেল তাই। আর এটা হচ্ছে আমাদের পেনে। আরেকটা হচ্ছে সুখবর, যেটা আমরা যদি আর্লি স্টেজে পেন যদি নিয়ে আসে, যেমন শোল্ডার পেন এবং নিজের পেন নিয়ে আসেন অস্টিওআর্থ্রাইটিসের কারণে, যদি আর্লি স্টেজে রুগীরা আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিজেনারেটিভ থেরাপি, মানে রিজেনারেশন, যে কার্টিলেজটা ক্ষয় হয়ে যাচ্ছে ওটাকে আমরা বিভিন্ন ওষুধ দিই, পিআরপি দিই, স্টেম সেল থেরাপি দিয়ে এটাকে আবার সারিয়ে ফেলা যায়। একটা আর যদি ক্রনিক স্টেজ, সার্জন বলছেন যে এখন অপারেশন করে ফেলতে হবে, এটা কোনো ওষুধ কাজ করবে না, ইন দ্যাট কেস আমরা কি, যদি রুগী অপারেশন করতে রাজি না হন, সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা ডিফারেন্ট ব্লক দিই। যেমন হচ্ছে যে অ্যাঙ্কেল, আমরা ওখানে যদি কেমিক্যাল নিউরোলাইসিস দিয়ে নিজরটাকে যে রক্তটা সাপ্লাই দিচ্ছে ওটাকে যে নার্ভটাকে অকেজ করে দিই, তাহলে আমাদের ব্যথা কমে যাচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আমরা যদি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিই, উনি 2-3 বছর আরামে থাকেন। এটা আমাদের পেনের মোটামুটি একটা পোর্শন। আর হচ্ছে আইসিইউ। আইসিইউ মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মানে নিবিড় পরিচর্যা কেন্দ্র। এখানে কারা যায়? জীবনের শেষ মুহূর্তে যারা, আর কোনো রাস্তা নাই, ডাক্তার পারছেন না বাসায় বা হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিতে, সেই মুহূর্তে ওনাকে আইসিইউ পাঠানো হয়। এবং তার পুরোপুরি দুনিয়া বিশ্বের মধ্যে এটা 50% বেঁচে আসার অ্যালাইভ রেট এখানে। তো এত আইসিইউ, সে আইসিইউটাও আমাদের ঘাড়েই এখনও চলছে। তো এটাই হচ্ছে অ্যানাস্থেসিয়া, আমাদের অপারেশন অজ্ঞান করা একটা পোর্শন। অ্যানালজেসিয়া হচ্ছে ব্যথার পোর্শন, ক্রনিক পেইন ম্যানেজমেন্টের পোর্শন। আর আমাদের আইসিইউ যেটা হচ্ছে যে আমাদের শেষ মুহূর্তে রোগীদের আশ্রয়স্থল, যেখান থেকে যদি ভালো করা যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, স্যার যেটা বললেন যে অ্যানেস্থেসিয়া শুধু একটি সূচকের মধ্যেই নাই, 3টি সূচকে বিভাজিত হয়ে গেছে এবং পর্যায়ক্রমে ভবিষ্যতে হয়তো আরও বিভাজনে বিভাজিত হবে, বিভিন্ন অংশ নিয়ে ওটা তৈরি হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি। স্যার যেটা বললেন যে অ্যানেস্থেসিয়া 3টা ভাগে বিভক্ত, যেটা অ্যানেস্থেসিয়া একটা বিভাগ, এছাড়া আছে অ্যানালজেসিয়া একটা বিভাগ, এবং অর্থাৎ ব্যথা কমানোর জন্য একটা বিভাগ, অজ্ঞানের একটা বিভাগ, এবং বিভিন্ন পর্যায়ের অংশ আছে। সেটা হচ্ছে কি জেনারেল অ্যানেস্থেসিয়া, যেটা নল মুখের মধ্যে ঢুকায় অজ্ঞান করা হয়, ঘুম পাড়ায় অপারেশন করা হয়। এছাড়াও দেখা যায় যে ইনজেকশনের মাধ্যমে ঘুম পাড়ায় আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বলে থাকি, অপারেশন করা হয়ে থাকে। এছাড়া রিজিওনাল অ্যানেস্থেসিয়া বলা হয়, বিভিন্ন ব্লক আছে। পাশাপাশি যে জিনিসগুলো আমরা বলে থাকি লোকাল অ্যানেস্থেসিয়া বলে থাকি, যেটা এগুলো আছে। তো এই যে বিভিন্ন অ্যানেস্থেসিয়া, পাশাপাশি ক্রনিক পেইনের ক্ষেত্রে এই অ্যানেস্থেসিয়া বিভাগ একটা দীর্ঘদিন থেকেই ওনাদের পরিশ্রমের ফসল হিসাবে, যে এই ক্রনিক পেন সাধারণত ব্যায়ামেও কমে না, অর্থাৎ ফিজিওথেরাপিতে কমে না, ওষুধেও কমে না, অনেকে দেখা যায় যে অপারেশনে যেতে রাজি হয় না, তখন স্যার এই অ্যানেস্থেসিওলজিস্টরাই, এই 3টাই কিন্তু কন্ট্রোল অ্যানেস্থেসিওলজিস্টরাই করেন। গেলে ওনারা বিভিন্ন রকমের ব্লকের মাধ্যমে, নিউরোলাইসিসের মাধ্যমে এবং অ্যাব্রেশন যে টেকনিকের কথা বললেন, নতুন নতুন যে টেকনিকগুলোর মাধ্যমে ওনারা এই ব্যথা থেকে রোগীদের মুক্তি দিতে পারেন। এছাড়া আইসিইউ নিবিড় পরিচর্যা কেন্দ্র, ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেটা বলি, জীবনের শেষ মুহূর্তে মানুষ তো বাঁচতে চায়, কিন্তু যখন এখানে আমরা বলি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও যেটা বলি আর কি, এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অসুস্থ মানুষগুলোকে ওনারা ভর্তি করায় এই পরিচর্যার দিকে এরা বেশি খেয়াল দেন এবং কিভাবে তার জীবনটা আবার পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন। শেষ মুহূর্তেও তাদের কাছেই তাদের শরণাপন্ন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগটি। সুধীবৃন্দ, এতক্ষণ শুনলেন স্যারের বক্তব্য। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। স্যারের কাছে প্রশ্ন, সার্জনদের নেপথ্যের কারিগর আপনারা, তবে কোনো অপারেশনের সার্জনদের প্রশংসা হলে আপনাদের ব্যাপারে জনগণ থাকে অজ্ঞ, এতে কি প্রতিক্রিয়া আপনাদের? আমি ধন্যবাদ আপনাকে স্যার শুধু একটি কোশ্চেন করার জন্য। আমাদেরকে বলা হয় প্রযোজক, একটা নাটক যেমন প্রযোজনা করে পিছন থেকে, আর নায়ক নায়িকারা ওটা পরিচালনা করে। তো আমাদের একটা কমন একটা টার্ম আছে, আমাদের প্রযোজক বলা হয়, কিন্তু আমরা চাচ্ছি এই প্রযোজক থাকতে না, আমরা চাচ্ছি যে নায়ক নায়কের সাথে আমরা থাকতে। এবং এটার জন্যই আসলে আমাদের ফাইট করা, বা যেটা বলি এখন আমরা আসলে মনে করি যে একটা সার্জারি একটা পরিবার,
জি সার্জারি হচ্ছে একটা পরিবার, যে পরিবারের অংশ হিসেবে একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকবেন, সার্জন থাকবেন, সিস্টার থাকবেন, এবং আমাদের মাসি বলি বা যারা ওয়ার্ড বয় থাকেন তারা থাকবেন, ক্লিনার থাকবেন, একটা পোর্শন মিলে একটা পরিবার। অটোক্লেভ মেশিন যাতে তারাও একটা পরিবার। তো এই পরিবারের অংশ হিসেবে কেউ তো সামনে থাকবেই, আবার কেউ তো পেছনে থাকবেই। এটাকে আমি সম্মূল্যায়ন দিই, এবং এটা থেকে আমি যেটা মনে করি যে আমার ব্যক্তিগত পারসেপশনটা অনেকটা ভিন্ন হতে পারে, যে আমার পিছিয়ে থাকার কারণটা বোধহয় আমরা নিজেরাই এটা কারণ আমরা নিজেরাই নিজেকে মনে একটু গুছিয়ে থাকতে পছন্দ করি। আসলে আমরা যদি প্রি অ্যানেস্থেটিক চেক আপ, স্যার শুরুতে যেটা বলেছেন এটা খুব একটা ইম্পর্টেন্ট, প্রি অ্যানেস্থেটিক চেক আপ। যদি একটা রুগী ভর্তি হচ্ছে, তো ভর্তি হওয়ার আগের দিন যদি আমরা চেক আপ করে নিই, তাহলে রুগী সমাজ যখন জানলো, হ্যাঁ জানলো, এবং অপারেশন দিয়ে সে জানলো না আমার স্যার তোমায় দেখেছেন কালকে, আমাকে অজ্ঞান করলো, সে খুশি, আবার অজ্ঞান থেকে ফিরে আমার স্যারকে দেখছেন বা আমার স্যার দেখছে আমি, তো একটা বন্ডিং তৈরি হয়, তখন রুগী জানে যে আমাকে সে অজ্ঞান দিবে। এটা পেছনে মনে আমরাই কারণ। আমাদের যদি প্রিভিয়াসের চেক আপটা যদি আমরা আরও ইমপ্রুভ করতে পারি, তাহলে পেশেন্টের ডেথ রেটও কমবে, পেশেন্টের যদি ইমপ্রুভমেন্ট হয়, এবং আমাদের সার্জন একসাথে কাজ করি, এটা ব্যক্তি সবাই জানবে, এটা আমার অভিমত। জি স্যার, থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন যে আসলে নেপথ্যের কারিগর, স্যার বললেন প্রযোজকরা যেমন একটা ছবি পরিচালনার সময় অর্থ দিয়ে থাকেন, পরিচালনা কীভাবে অভিনয় করতে হবে, নায়ক নায়িকারা এবং তাদের যে সমস্ত সঙ্গীয় শিল্পীরা থাকেন এবং বিভিন্ন রকমের সম্পাদক থাকেন, এডিটর যারা থাকেন, ডাবিং সেকশনে থাকেন, তার নেপথ্য থেকে কাজ করলেও তাদেরকে স্মরণ করা হয়। তো স্যার বললেন যে না, আমরা নেপথ্যে না, আমরা সাথেই থাকি, প্রি চেক আপ থেকে শুরু করে, অর্থাৎ প্রি অ্যানেস্থেটিক চেক আপ যেটা, সেখান থেকে শুরু করে সার্জনদের সাথেও স্যাররা আসেন এবং সবসময় থাকেন। কাজেই দেখা যায় যে এটা একটা টিম ওয়ার্ক, অর্থাৎ টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে উপর পর্যন্ত। একটা হাসপাতালের যখন দেখা যায় মাসি আয়াবুয়া থেকে শুরু করে এবং যারা পরিচ্ছন্নতা কর্মী সেখান থেকে শুরু করে আমাদের চিকিৎসকবৃন্দ থেকে শুরু করে আমাদের সিস্টারবৃন্দ যারা আছেন, হ্যাঁ, তাদের থেকে শুরু করে আমাদের চিকিৎসকবৃন্দ, সেটা সার্জন এবং তাদের সহযোগী বা অ্যাসিস্ট্যান্ট যারা সহকারী যারা আছেন এবং অ্যানেস্থেসিওলজিস্ট, সবাই একসাথেই কাজ করে থাকেন। তবে এটা যেহেতু একটা বন্ডিং সিস্টেম এবং এটা ইন্টার রিলেশনশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে এটা করা হয়ে থাকে, কাজেই এইভাবেই সবার সমন্বয়ে এই অপারেশনগুলো হয়ে থাকে এবং অ্যানেস্থেসিওলজিস্টটাই এরও অংশীদার, এটা স্যার যেটা বললেন। সুধীবৃন্দ, পরের প্রশ্ন আমরা যেতে চাই, শোনার আমন্ত্রণ রইল। স্যার, আমাদের তৃতীয় প্রশ্ন, সম্প্রতি আলট্রাসনিক রিজিওন অ্যানেস্থেসিয়া, যেটি আন্তর্জাতিক মানের এবং এটা অত্যাধুনিক বলে আমরা মনে করি। তো এই অত্যাধুনিক যে বিষয়টা, এটা নিয়ে মাত্র কয়েকদিন আগে আপনার ডিপার্টমেন্টে আপনাদের আয়োজনে যেটা করা হলো, এবং এটা আমাদের যেটা এভার কেয়ার হাসপাতাল সহযোগিতা করেছিলেন, ঢাকা থেকে এসেছিলেন। তো এতে করে আমরা জানতে পারলাম 38 জন আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট অংশগ্রহণ করেছেন কর্মশালায়। তো এই আলট্রাসনিক রিজিওনাল যে অ্যানেস্থেসিয়া আধুনিক মানের, এটা আমাদের এখানে কতটুকু প্রযোজ্য, বা এটা শুধু এখানে করা সম্ভব কিনা অস্ট্রেলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল? জি, ধন্যবাদ স্যার, সুন্দর প্রশ্ন করেছেন, কারণ আমার মনে হয় এটা বাংলাদেশের জনগণের একটা প্রশ্ন, জানার অধিকার রয়েছে আসলে। আমি বলবো যে আপডেট সবাই চায়, যেমন সার্জন, আমার পাশে নিয়ে সার্জন বসে আছেন, তো ওনার আগে শুধু কেটে অপারেশন করতেন, এখন এন্ডোস্কোপি মাথায় ঢোকাচ্ছেন বা পিছনে এন্ডোস্কোপি ঢোকাচ্ছেন। একজন গাইনিকোলজিস্ট যে হিস্টেক্টমি করে, সে এখন পেট কেটে করতে চায় না, মেশিন ঢোকায় করছেন। কিংবা একজন, আমি বলবো যে আমাদের সার্জারিতে বলি যে আগে পিত্তথলি পাথর কাটতেন পেট কেটে, এখন মনে হয় 1% বা 2% কেটে করে না, সব ল্যাপারোস্কোপি করে, মিনিমাল এক্সেস সার্জারি। জি, তো ওয়ে ব্যাক, আমরা কেন পিছনে থাকবো? এটা একটা, এই জন্য এই অ্যাঙ্গেলকে ভিত্তি করে এটা আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি ছিল রিজিওনাল অ্যানেস্থেসিয়া পেইন, সেটা উদযাপনের অংশ হিসেবে আমি এটা করেছি একটা। আর এইটার একটা কর্মশালাতে আমাদের প্রায় 38 জন অংশগ্রহণ করেছিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে আপগ্রেড করা। আমরা চাচ্ছি যে একটু প্যাকেজ চলে আসে, যে আমরা স্যার বলেছেন সুন্দর করে যে জেনারেল অ্যানেস্থেসিয়া মানে কি, পেশেন্টের মুখের মধ্যে মানে শ্বাসের পাইপ ঢোকানো হয়, তাকে সম্পূর্ণ দুনিয়া থাকে না, আবার মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়, অপারেশন শেষ যখন হয়ে যায় তখন আবার জ্ঞান ফেরানো হয়। এই একটা আমি বলবো এটা খুব একটা জীবনের ঝুঁকিপূর্ণ একটা সিস্টেম এটা, এবং এটা করতেই হবে, কিছু করার নেই। এবং যে সমস্ত পেশেন্টের হার্টের সমস্যা থাকে, হার্ট কাজ করে কম, বলে 40% 30% কাজ করে, এদের যে দিতে রিস্ক, আবার স্পানার দেওয়া যায় না। আবার অনেকে কিডনি কাজ করে, একে আয় না ডাক্তার, না এত অজ্ঞান দেওয়া যাবে না। আবার লিভার সিরোসিস, না অজ্ঞান দেওয়া যাবে না। কেন? তা তো ওষুধ, আমি যে অজ্ঞান দেওয়ার সময় তো অনেক ওষুধ দিতে হয়, 1টা 2টা 3টা 4টা দিতে হয়, দিয়ে আবার জ্ঞান ফেরাতে হয়। এই সমস্ত কারণে যে থেকে আমরা চাচ্ছি বের হতে কেন বের হতে কারণ এই জন্যই রিজিওনাল অ্যানেস্থেসিয়া, যে আমি একটা ব্রেস্ট অপারেশন করবো, সাপোজ আমি স্তনের অপারেশন করবো, সার্জন করবেন, তো আমার কাছটা কি ব্রেস্ট যে রক্তটা নার্ভ সাপ্লাই দিচ্ছে,
ওই নার্ভটাকে ব্লক করে দেওয়া, জি। ব্যথামুক্ত করে ফেলা। তো আমি এটাকে ইজিলি করতে পারি। আমি একটা আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে যদি ইন্টারকস্টাল ব্লক দিই বা প্যারাভার্টের ব্লকটা দিই, তো উনি ব্যথামুক্ত থাকলেন। পেশেন্ট ভয় পায়, তাই ঘুম পাড়িয়ে দিলাম, শেষ। কিন্তু অচেতন হলেন না। এরকম যে সমস্ত জীবনের ঝুঁকিপূর্ণ জেনারেসিস থেকে বের হয়ে আমরা চাচ্ছি যে এখানে রিজনাসিস একটা স্টাবলিশ করতে, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে স্টাবলিশ, কিন্তু আমরা আসলে এখানে পিছিয়ে আছি। আর এটার কিছু আমি লাভ বলবো। এক তো লাভ হচ্ছে যে আমি পেশেন্টের অপারেশন করলাম, শুধু এখানে লাভ না, ড্রাগ কম লাগছে পেশেন্টের। আমি একটা অপারেশন করার যে জায়গাটা অজ্ঞান করার পরে একটা নালি, চিকন নালি বা ক্যাথেটার প্লেসমেন্ট করে দিয়ে এসে ওইখান থেকে তাকে 3-4 দিন ব্যথা যে না থাকে টোটাল, তারপর যে কী করি, শুধু লোকাল লিগ্লুকেন, সেফ ড্রাগ বা রুবিভেকেন আমরা ইউজ করতেছি। এই যে তাকে কিন্তু তার প্যাথিডিন লাগে না, তার ফেন্টানিন লাগে না, বা যে সমস্ত ড্রাগ তার জন্য কন্ট্রাইন্ডিকেট দেওয়া যায় না, তা লাগছে না। শুধু ওটা দিয়ে তার 4 দিন, তাদের লাভ কি, পেশেন্ট হি ক্যান মুভ আর্লি, সে তাড়াতাড়ি আগে সহজে নচার করতে পারে। তার পোস্ট-অপারেটিভ যে কমপ্লিকেশনগুলো, যে শ্বাসটাতে নিউমোনিয়া হয়ে যেতে, সে চান্স থাকে না, তো পেশেন্ট আগে বাড়ি যেতে পারে, তো তার খরচটাও কমে যায়, তার ওষুধের খরচও কমে যায়। এবং একটা হসপিটালের মধ্যে আর্লি টার্নওভার হওয়ার কারণে হসপিটালে অনেক রুগী অপারেশন করার সময়, যেখানে একটা হসপিটালে হয়তো মাসে 30টা হয়, সেক্ষেত্রে প্রতি মাসে এটাকে 50টা করা সম্ভব। আর এসব চিন্তাভাবনা করে বা আমাদের রুগীর চিন্তাভাবনা করে আমাদের এখন পুরো টোটাল বলবো ইন ওয়ার্ল্ডই এখন এটা খুব স্টাবলিশড এবং সেফ, টোটাল সেফ প্রসিডিউর। জাস্ট লাগে একটা আল্ট্রাসাউন্ড মেশিন, আর কিছুই লাগে না, একটা ক্যাথেটার লাগে, এবং এটা সেফ। এটা যদি স্টাবলিশ করা যায়, সেক্ষেত্রে আমি বলবো যে পেশেন্ট সেফটি, কারণ ইন প্রসপেক্ট বাংলাদেশ আসলে কিন্তু রুগীরা সার্জনকে চিনে, এখন পর্যন্ত সার্জনকে চিনে, কারণ ওনার মাধ্যমে আসে, ওনার মাধ্যমে যায়। এই জন্য একটা রুগী যে খারাপ যখন হয়, প্রথম সার্জনকে ধরে। আমি বলবো এটা সার্জনও সেফ। এটাকে স্টাবলিশ করার জন্য আমরা সহযোগিতা চাবো যে আমাদের স্যার যারা আছেন, আমি একটা ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান যে আমাদের ব্রিগেডিয়ার স্যার আছেন, ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশিদ মনির স্যার, এবং আমাদের ওসমানী কলেজের যে প্রিন্সিপাল স্যার আছেন, আমাদের অধ্যাপক আমাদের জিয়াউর রহমান, ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী স্যার, ওনার আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা শুরু করার ব্যাপারে আমাদের যথেষ্ট সহযোগিতা করবেন। আমরা আশা করি এটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে, এবং সিলেটবাসীর জন্য আমি বলবো এটা আশীর্বাদ শুরু হবে। থ্যাংক ইউ স্যার, সুন্দর বক্তব্যের জন্য এবং সুন্দর তথ্য উপাত্ত দেওয়ার জন্য। সুধীবৃন্দ, প্রত্যেকেই আমরা দেশান্তরে যেতে চাই যে উন্নত চিকিৎসার জন্য, সেটার আমাদের দরকার নেই। স্যার যেটা বললেন যে আধুনিক চিকিৎসা আমাদের হাতের নাগালেই, আমাদের কাছেই আমরা পেয়ে যাচ্ছি, এবং অ্যানেস্থেসিয়া বিভাগও পিছিয়ে নেই। দেখা যায় জেনারেল সার্জন, নিউরো সার্জন থেকে শুরু অন্যান্য বিভাগের, গাইনি বিভাগের সার্জনরাও তারা যে নতুন নতুন পদ্ধতি, যেমন আমরা দেখি যে টেলিস্কোপের মাধ্যমে অথবা আলট্রাসাউন্ড গাইডেড বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন, অথবা এন্ডোস্কোপি অথবা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকেন, এবং সারা বিশ্বেই যেটা চলছে অ্যানেস্থেসিয়া বিভাগও আলট্রাসনিক গাইডেড যে আমাদের রিজিয়ন অ্যানেস্থেসিয়া পদ্ধতি, সেটা ব্যবহার করে যাচ্ছেন। এবং গত কয়েকদিন আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এই দেশের সেকেন্ড বর্ষপূর্তি পালন করলেন। আমাদের গর্ব এই বিভাগটি, যার পুরোপুরি দায়ভার আমি বলবো আজকে আমাদের প্রধান অতিথি, ওনার কাঁধেই পড়েছে। উনি যেহেতু বিভাগীয় প্রধান, কাজেই আয়োজন করেছেন। পাশাপাশি এইটা করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা সহযোগিতা করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওমর রাশিদ মনির স্যার এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার। এবং তারা বলেছেন, আশ্বাস দিয়েছেন যে এটার প্রতিষ্ঠিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য যা যা লাগে তারা সহযোগিতা করুন সার্বিকভাবে। এই বিভাগটাকে আধুনিকভাবে, আধুনিক মানের সাজাতে যা লাগে তারা সহযোগিতা, এটা আমরা শুনলাম। তো আমরা জানি যে সাধারণ পদ্ধতি যে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি, এবং আমরা লোকাল পদ্ধতিতে যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি, এতে অনেক হ্যাজার্ডাস থাকে, অনেক কমপ্লিকেটেড পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে, লিভার ফেইলিওর পেশেন্ট থাকে, কার্ডিয়াক ফেইলিওর, কার্ডিয়াক অ্যারেস্টেড পেশেন্ট থাকে। এদেরকে সাধারণত সার্জনরা অপারেশন করতে ভয় পান, অ্যানেস্থেসিয়া আবার উঠবে কিনা, আবার জাগবে কিনা, এই ভীতি দূর করার জন্য আধুনিক মানের এই যে আমাদের আলট্রাসনিক রিজিওনাল যে অ্যানেস্থেসিয়া পদ্ধতি, যেটা একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং একটা ক্যাথেটারের মধ্যে সম্ভব, যাতে করে ঔষধও বেশি লাগছে না, সময়ও বেশি লাগছে না, এবং রোগী নির্ভীকতার সাথে এটা ভয় না পেয়ে অপারেশন থেকে বাড়ি ফিরে যেতে পারছেন। কাজে অত্যন্ত জটিল একটা অপারেশন হলেও আমাদের কাছে এই অ্যানেস্থেসিওলজিস্টের কাছে একটা সহজ হয়ে গেছে। 38 জন আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি, স্যারদের আন্ডারে স্যাররা দিয়েছেন। কাজে আমরা আশাবাদী আর বিদেশ নয়, আর ঢাকা নয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ পাশাপাশি যে সমস্ত অংশগ্রহণকারী বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে, প্রাইভেট মেডিকেল কলেজ থেকেও অংশগ্রহণ করে তারাও দিতে পারবেন, এই আশাবাদ আমরা রাখছি। তো স্যারের কাছে আমরা এবার চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি।
স্যার, মফস্বল শহরের কোনো স্বাস্থ্যকেন্দ্রে অ্যানেস্থেসিয়া জনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। তো এই ব্যাপারে এটা অ্যানেস্থেসিয়ার ভুলের কারণে হচ্ছে, নাকি অ্যাটেন্ডেন্টের ভুলের কারণে, অথবা ওষুধজনিত কোনো কারণ কিনা, অথবা দেখা যায় যারা অনভিজ্ঞ বা এদের দিয়ে কোনো ক্লিনিক বা কোনো হাসপাতাল চালাচ্ছে, এর জন্য হচ্ছে এই ব্যাপারে কিছু যদি আপনি বলেন। ধন্যবাদ স্যার। আমি একটু আগে কোশ্চেন যেতে চাই, কারণ আমাদের এই যে রিজন অ্যানেস্থেসিয়া যে পেনের একটা যে ওয়ার্কশপ হয়েছিল, এটা আয়োজনের পিছনে আমরাও ছিলাম, তার সাথে আমাদের সিলেট বিএসএ ছিল। সিলেট বিএসএ সিসিপিপি যে সংগঠন আছে জি, আমাদের, ওনারা, আমি তার একটা পোর্শন আমি আছি, তো আমরা এটা মিলে ওনার প্রেসিডেন্টের অবদান ছিল। জি, প্রেসিডেন্ট ছিল, আমি জেনারেল সেক্রেটারি আছি, শাহনেওয়াজ চৌধুরী স্যার, সাথে আমরা এটা মিলেই এটা আয়োজন করা হয়েছিল। শুধু আমরা একা বলে ভুল হবে, স্যারও ছিলেন। তো ধন্যবাদ স্যার কোশ্চেনকে। এটা আসলে একটা এটা আমাদের একটা ভাবার আসে বিষয়, যে একটা মুসলমানি করতে আসলো, বাচ্চাটা মারা গেল। একটা অপারেশন করতে আসলো, তো বাচ্চাটা, রুগীটা মারা গেল। 23 বছরের জোয়ান ছেলে অ্যাপেন্ডিসাইটিস করতে আসলো, রুগী আর নাই। তো এটা কষ্টের বিষয়। এই ভয় আসলে মানুষ চাচ্ছে যে অনেক না আমি ঢাকায় চলে যাই, ঢাকায় ভালো হসপিটালে ভর্তি হই, কেউ না আমি ইন্ডিয়া চলে যাই। আমি নামটা বলে ফেললাম, যদি বলা ঠিক হয়নি। কিন্তু আসলে এটাকে আমার যেটা মনে হয় যে এটার পিছনে আমার যেটা মনে হয় যে আমরা ওসমানী মেডিকেল বলি বা ঢাকা মেডিকেল বলি, সরকারি মেডিকেল বলি, আমাদের এখানে বিভিন্ন কোর্স চালু আছে, ডিপ্লোমা কোর্স, এমডি কোর্স, এফসিপিএস কোর্স চালু আছে। তো এখানে ছাত্ররা কাজ করে। আমি আমি একটু শুধু একটা ডাটা দিতে চাই, যে আমাদের গত বছরে 2024 সালে আমাদের ওসমান মেডিকেল কলেজে সার্জারি যে বলি, আমাদের দুটা ব্লক, এ বা বি ব্লক আছে, তো ওখানে প্রায় 22,000 ওটি হয়েছে, 22,000 ছোট বড় মিলিয়ে। আবার লেবার ওটি যেখানে শুধু সিজার করা হয়, এটা সংখ্যা অ্যাবাউট 8,000, 8,000। আবার যদি ক্যাজুয়ালিটি ধরি, ক্যাজুয়ালিটি তো এরকম প্রায় 3,000। তো টোটাল যুগের কত হয় আমাদের? প্রায় আমাদের 35,000 উপরে। এই পেশেন্ট অজ্ঞান কে দিচ্ছে? আমাদের ছাত্র, আমরাই দিচ্ছি, অনলি 30-40 জন মিলে। একজন ভাগ করলে তো প্রচুর কাজ আসে। তো আমি মনে করি যে এইসব যারা আমাদের ওসমানে কাজ করে বা অ্যানেস্থেসিয়াতে কাজ করে, তারা সবাই খুব অভিজ্ঞ। তাদের হাতে রুগী মরার সম্ভাবনা, হায়াত না থাকা কোনো জিনিস, মরার সম্ভাবনা একেবারেই কম। তাহলে সমস্যা কোথায়? আমার চিন্তা করে সমস্যা কোথায় আসলে, কোথায় হচ্ছে সমস্যা? যেটা হচ্ছে, এটা হচ্ছে স্যার আপনি আগে বলেছেন যে প্রি অ্যানেস্থেসিয়া চেক আপ, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেক দুর্বল। আমি বলবো আমাদের গভর্নমেন্ট সেক্টর এখানে অনেক এগিয়ে আছে। কেন? আমাদের গভর্নমেন্ট সেক্টরে রুগীটা 2 দিন আগে, 3 দিন, 7 দিন আগে ভর্তি হয়, তারা এখানে অ্যাডজাস্ট হয়, তার টেস্ট করে, টেস্ট আবার অপারেশন আগের দিন আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। একজন অ্যানেস্থেসিস্ট দেখেন যে অ্যানেস্থেসিয়া দিবেন, দেখে যে উনি ফিট মনে করেন, ওকে তুমি কালকে সকালে চলে আসবে, না খেয়ে আসবে, চলে আসে। আর যদি না আপনি ফিট নাই, তাকে সেন্ড করা হয়, আপনি এই টেস্টগুলো করেন, লাগলে আপনি কার্ডিওলজিস্ট দেখায় আসেন, কিংবা আপনি মেডিসিন ডাক্তার দেখায় আসেন, ফিটে তারপর আসেন। এই জন্য দেখা যায় যে এই ফ্রি অ্যান্ড চেকআপ সিস্টেমটা এস্টাবলিশ গভর্নমেন্ট সেক্টরের কারণে যে ডেথ রেট, আপনি যে বলছেন যে ডেথ রেটটা কিন্তু আমাদের গভর্নমেন্ট সেক্টর, আমি যদিও বলা ঠিক হচ্ছে কিনা, এর রেটটা অনেক কম ইন কম্পারিজন প্রাইভেট সেক্টর। কেন? প্রাইভেট সেক্টর আমরা দেখছি যে কী হয়, একটা রুগী, আমার যেমন অপারেশন হয়েছে, স্যার বলছেন বাসায় চলে আসো, 1 ঘন্টা পর অপারেশন হবে। তো আমি ভর্তি হইলাম, কোনো পিসি চেক আপ নাই, টেস্ট করলাম, আসলো, একজন অজ্ঞান ডাক্তার আসলো, আমাকে অজ্ঞান দিল। তো এখানে সমস্যা কোথায়? এই চেক আপ না হওয়ার কারণে যে আমার একটা বন্ডিং ছিল না, সে জানো না আমার কি সমস্যা ছিল। আমার সমস্যা শেষ তৈরি মেকআপ করার জন্য সে আমাকে সময়টা পায় নাই। এই সেক্টরটা বেশি কাজ করা আসে। পিএসএস সেক্টর যত স্ট্রং হবে, তত পেশেন্টের জন্য ক্ষতি কম হবে, মৃত্যুর ঝুঁকিটা একবার কমে যাবে। তো আমাদের আশা হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট সেক্টর আছে, এটা মোটামুটি আছেই, আর যত প্রাইভেট সেক্টর বলি বা উপজেলা হেলথ কমপ্লেক্স বলি বা সদর বলি, এগুলোতে এটাকে এস্টাবলিশ করা, শক্ত করা। যত আমি শক্ত করব এটাকে, যত নিয়মনীতির মাধ্যমে নিয়ে আসবো, তত ডেটেড কমবে। বিশেষ করে প্রাইভেট সেক্টর, তাতে এটাকে স্ট্রং বেশি করা উচিত। 1 নাম্বার। একটা যেটা হয়, আমার মনে হয় যে দিস ইজ ভেরি হেল্পফুল ফর দ্য পেশেন্ট। আরেকটা হচ্ছে যে পেশেন্টের আমি দেখেছি যে মনিটরিং সিস্টেম, এটা আমরা অনেক পিছিয়ে, অ্যাকর্ডিং টু মানে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় আমরা অনেক পিছিয়ে। হোয়াট ইজ মনিটরিং? আমি এই পেশেন্টকে যদি অজ্ঞান হয়ে গেল, সে অজ্ঞান থাকা অবস্থায় আমি কি তাকে দেখবো সে কি ভালো আছে না খারাপ আছে? আমরা কি করি, আমাদের সচরাচর কি আছে, হাতের রক, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইউরিন আউটপুট, পেশাব কতটুকু হচ্ছে, একটা আমাদের কি থাকে সামনে, একটা ইসিজি মেশিন থাকে, কিংবা কি থাকে, একটা আমাদের একটা পালস অক্সিমিটার থাকে, জাস্ট দেখা যায় কতটুকু শরীরে অক্সিজেনটা আছে। এটা ছাড়া আমাদের মোটামুটি গভর্নমেন্ট বলি, পেরিফেরাল বলি,
বড় বড় হসপিটাল ছাড়া আর কোনো মনিটরিং সিস্টেম নেই। কিন্তু এটা মোটেও আপ টু দ্য পয়েন্ট নয়। একটা পেশেন্টকে মনিটরিং করতে গেলে আমাদের কমসে কম ক্যাপনোগ্রাফি, একটা বলে ক্যাপনোগ্রাফি, শরীরের মধ্যে কী পরিমাণ কার্বন জমা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 এবিজি মেশিন, নাম্বার 2 আমাদের ইনভেসিভ আর্টের প্রেশার মনিটরিং। এই কটা জিনিস কম্পোজ থাকা উচিত, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয় যে আচ্ছা আমাদের মাঝে আসলে এখনও নাই। যদি এটাকে যদি স্ট্রং করা যায় তাহলে মৃত্যু রেটটা আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 0% চলে আসবে। এটাকে আমাদের আশ্বাসের বিষয়, আমি আবার বলছি, আমাদের ডিরেক্টর মহোদয় স্যার, প্রিন্সিপাল মহোদয় স্যার আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের যত তাদের সম্ভব এগুলো ব্যবস্থা করে দিবেন। তৃতীয়ত কারণ আমার যেটা মনে হচ্ছে যে উইদাউট অ্যানেস্থেসিওলজিস্ট অ্যানেস্থেসি দেওয়াটা কেমন। একজন সার্জন মুসলমানি করছেন, উনি একজন অ্যাসে ডাক্তার ডাকারই প্রয়োজন মনে করছেন না যে আপনি অ্যাসে দিয়ে যান, সে নিজে দিচ্ছে, একবার লোকাল আছে কি ডাক্তার কেন লাগবে, সে দিচ্ছে। কিন্তু ইন দ্য টাইম ড্রাগটা আমাকে কিন্তু ভেসেলে চলে গেল, এখন যাওয়ার ফলে পেশেন্টের সমস্যা শুয়ে গেলো। কিন্তু উনি তো ওই সমস্যা মেকআপ করার জন্য জানেন না, অভিজ্ঞ না, জানেন অভিজ্ঞ না, কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে অভিজ্ঞ, কীভাবে ম্যানেজ করতেও জানেন। আমরা 3টা সেক্টর, একটা হচ্ছে প্রি অ্যান্সার চেক আপ যদি স্ট্রং করা যায়, মানে কম্পালসারি করা হয়, নাম্বার 1। নাম্বার 2 যদি আমাদের মনিটরিং সিস্টেমকে ইমপ্রুভ করা যায়, নাম্বার 3 যদি আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট দিয়ে, এটাকে বলে মনিটরিং অ্যানেস্থেসিয়া, এটাকে দিয়ে যদি মনিটর করা যায়, আমি মনে করি যে ডেট মানে ইনশাল্লাহ 0% চলে আসবে। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, নানা কারণে অ্যানেস্থেসিওলজিস্টদের বিরুদ্ধে অভিযোগ করা হয় ঢালাওভাবে, এটা সঠিক নয় স্যার যেটা বললেন। অর্থাৎ একজন অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট কখনই একটা রোগীর মৃত্যুর কারণ হতে পারে না। স্যার যেটা বললেন সেটা হচ্ছে কিছু কিছু ব্যাপার হয়ে দাঁড়ায় এর সামনে, সেটা হচ্ছে বা ফ্যাক্টর আমরা যেটা বলি প্রি অ্যানেস্থেটিক চেক আপ, অর্থাৎ অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে একজন রোগীকে ভালোভাবে চেক আপ করা, যে তার সবগুলো যে সমস্ত সমস্যা, অর্থাৎ তার হার্ট ঠিক আছে কিনা, তার রক্ত চলাচল ঠিক আছে না, তার ডায়াবেটিস ঠিক আছে কিনা, হাই প্রেশার কী পরিমাণ আছে, কন্ট্রোল করা দরকার। এটার জন্য সরকারি হাসপাতালগুলোতে পরিমিত পরিমাণ আছে এবং যেটা করা হয়। এর কারণ হিসেবে স্যার যেটা বললেন যে সরকারি হাসপাতালগুলো ভর্তি হওয়ার সাথে সাথে অপারেশন করা হয় না, সে কয়েকদিন সময় পায় এবং চিকিৎসকরা পর্যায়ক্রমিকভাবে সেই সংশ্লিষ্ট বিভাগ এবং অ্যানেস্থেসিওলজিস্টরা পর্যায়ক্রমিকভাবে সেই রোগীটাকে দেখভাল করেন। পরবর্তী পর্যায়ে প্রি চেক আপে নিয়ে যেয়ে দেখেন যে সব ঠিক আছে। যদি সব আইটেমগুলো ঠিক থাকে, সব সূচকগুলো ঠিক থাকে, তখন তাকে হাসপাতালে অপারেশনের জন্য এটা রেডি করা হয়, অপারেশন করা হয়। কিন্তু মফস্বল এরিয়া অনেক প্রাইভেট সেক্টর দেখা যায়, কিছু কিছু প্রাইভেট সেক্টর উন্নত মানের আছে, সেটা হয়তো করে না, কিন্তু আর্থিক ব্যাপারের কারণে অনেক চিকিৎসক সরাসরি অপারেশনের জন্য রেডি করে অপারেশন করেন। এটা একটা হ্যাজার্ড তৈরি হয়, কারণ যদি সময় পেত, অনেকে আর্থিক ব্যাপার আছে। এই জন্যই আমরা, সরকারও জোর দিচ্ছেন, স্যারও যেটা বলেন আমরাও জোর দিচ্ছি, সরকারি হাসপাতালগুলোর সেবা তো নিতেই হবে। প্রাইভেট সেক্টরে যারা আছেন তারা একটু সময় নিয়ে যে জিনিসগুলো মেনটেন করতে, প্রি অ্যানেস্থেটিক চেক আপ যা পর্যাপ্ত পরিমাণ তারা দিতে পারেন একটু সময় নিয়ে, পাশাপাশি যে সমস্ত মনিটরিং সিস্টেমটা উন্নত, যে তার মধ্যে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে এটা দেখার একটা পদ্ধতি আছে। তারপরে তার আমরা এবিজি যেটা বলি, যে তার পরিমাণে কোন কোন উপাদানগুলো রক্তের বেশি, অক্সিজেন কেমন আছে এবং অন্যান্য উপাদানগুলো কী আছে, কার্বন ডাইঅক্সাইড কেমন আছে, এইগুলো পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। পাশাপাশি যে জিনিসগুলো, সেটা অভিজ্ঞ একজন অ্যানেস্থেসিওলজিস্ট, অনেকেই দেখা যায় না এটা কোমরে তো একটা ইনজেকশন দিলেই এটা তো অবশ হয়ে যায় ওষুধ দিয়ে করলে, কিন্তু এর যে হ্যাজার্ড তৈরি হলো, রক্তের নালীর মধ্যে যে ওষুধটা মিশে গেল, সেটা তো বের করা সম্ভব হয় না, যার জন্য হ্যাজার্ড তৈরি হতে পারে। কিন্তু এর আফটার ইফেক্ট কী, পরবর্তী প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা সম্পর্কে ওই সংশ্লিষ্ট ব্যক্তি জানেন না। একমাত্র অ্যানেস্থেসিওলজিস্ট যিনি ডিগ্রিধারী, কাজেই তিনি বুঝতে পারবেন যে একটা কমপ্লিকেশান বা এর জটিলতা তৈরি হলে তাকে কীভাবে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কাজেই অভিজ্ঞতা সম্পন্ন অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়া কোনো অ্যানেস্থেসিয়ায় কারো অংশগ্রহণ করা উচিত না, নেওয়া উচিত না বলে স্যার যেটা বললেন। অবশ্যই আমাদের সরকারি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান যারা আছেন, সেটা আমাদের সেই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, সেই ইউনিয়ন লেভেল থেকে শুরু করে সদর উপজেলা লেভেল, সদর হাসপাতাল থেকে শুরু করে টার্সিয়ারি লেভেলের আমাদের সিডেমিজিয়াস ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন আছেন অ্যানেস্থেসিওলজিস্ট, তাদেরই শরণাপন্ন হতে হবে। এর বাইরে যার ডিগ্রি নেয় তাকে দিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো এই দুরূহ কাজটা করা ঠিক হবে না। যদি আমরা এই ব্যাপারে সবাই সচেতন হই এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা অধিদপ্তর যদি এভাবে সচেতন হন এবং এই ব্যাপারগুলো, যে মনিটরিং সিস্টেমগুলো, যে ইনস্ট্রুমেন্ট এবং যে ওষুধপত্র প্রয়োজন, এগুলো সার্বিকভাবে সহযোগিতা করলে, সরবরাহ করলে অবশ্যই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তো শুধু দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। স্যারকে শেষ প্রশ্নটা করব যে স্যার, অনেকেই এই অ্যানেস্থেসিয়া ভীতির কারণে এই মৃত্যুর সংবাদ শুনে বলতে চান যে না, আমরা
সিলেট বিভাগে না, ঢাকাতেও না, বরং দেশের বাইরে যে অপারেশনটা করিয়ে আনতে চাই NH3 হ্যাজার্ডের কারণে। আপনি কি মনে করেন সিলেট বিভাগে সম্ভব ঢাকা না গিয়ে, বিদেশে না গিয়ে, আধুনিক পদ্ধতির মাধ্যমে বা জনসচেতনতা এবং জনগণের আস্থাশীল হয়ে এই চিকিৎসাগুলো আপনাদের মাধ্যমে দেওয়া সম্ভব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও টারশিয়ারি হাসপাতালে? এ ব্যাপারে আপনি কি মনে করেন? ধন্যবাদ স্যার। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন, আর সবার যে প্রশ্নটা, আমি তো মনে করি যে সিলেট আসলে ঢাকার যে কোনো অংশেই পিছিয়ে নেই, কোনো অংশেই না, কোনো অংশেই না। আমি যেটা ডাটা একটু দিলাম যে একটা আমাদের যদি 30 জন ডাক্তার যদি এক বছরে যদি আমাদের 35,000 অপারেশন করেন, তো একজন ভাগে কয়টা করে আসে? এবং আমাদের ডাটা যদি উসমানিতে কজন মারা গেছেন, নিয়ার অ্যাবাউট আমি বলবো 2-3-4%। তাও এটা আমাদের উসমানিতে তারা আসেন যারা বাইরে কোথাও করতে করেন না, বা তারা খুব খারাপ হয়ে গেলে আমাদের এখানে আসেন। তো আমার মনে হয় উই আর টু মাচ এক্সপিরিয়েন্সড। একটু আমাদের যেটা বলেছে, যদি প্রিভেন্টিভ চেকআপটা স্ট্রং করা যায়, আমি আবার বলছি মনিটরিং সিস্টেমটাকে একটু স্ট্রং করা যায় এবং প্রপার নিয়মকানুন মেনে যে করা হয়, আমি মনে করি যে ইনশাল্লাহ কোনো পেশেন্টের আমাদের ঢাকায় কেন, বিদেশ কেন, ঢাকাও যেতে হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই কিন্তু মনোবলটা রাখতে হবে, আস্থা রাখতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনার সুন্দর বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। স্যার যেটা বললেন যে অ্যানেস্থেসিয়া ভীতি থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যেটা হাজার হাজার, মানে একজন ডাক্তারের করে থাকেন 35,000-এর মতো, কাজে এখানে আমাদের অ্যানেস্থেটিস্টও 40-50 জনের মতো রয়ে গেছে। এদের মাধ্যমে এখানে যেমন আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট আছেন, আবার আমাদের এখানে ডিপার্টমেন্টে বিভিন্ন এই অ্যানেস্থেসিওলজিস্টের যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তারাও এক্সপার্ট, তারাও স্যারদের কাছে শিখে ভালো অ্যানেস্থেসি দিতে শিখছেন। হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে তারাও পাকা অ্যানেস্থেসিওলজিস্ট হয়ে যান। কাজে নির্ভরতা আমাদের দেশের প্রতি করতে হবে। আগে আল্লাহর উপর আস্থাশীল রাখতে হবে এবং অ্যানেস্থেসিওলজিস্টের উপর রাখতে হবে। কেন আমাদের মধ্যে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম জাগ্রত করতে হবে। একজন ব্যক্তি বা একজন রুগী বা অ্যাটেন্ডেন্ট যদি দেশের বাইরে চলে যান, তাহলে দেশের সম্পদ চলে যাচ্ছে, রেমিটেন্স চলে যাচ্ছে, দেশের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা চাই দেশের সম্পদ, দেশের অর্থ দেশেই থাক। আমাদের দেশের যে সমস্ত সন্তানরা, সূর্য সন্তানরা অ্যানেস্থেসিওলজিস্ট, তারা আপ টু দ্য লেভেল পর্যন্ত আছেন, আধুনিক জ্ঞানে সমৃদ্ধ, কাজে তাদের সেবাই নেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনি এখানে এসেছেন, অনেক কথা বললেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের জন্য। আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, কলাকুশলীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন সুধীবৃন্দ। এই বলে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।